ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে এনসিইআরটি সিলেবাস অনুযায়ী দশম শ্রেণীতে 2026-এ তোমাদের যে মাধ্যমিক ফাইনাল বা বোর্ড ফাইনাল এক্সাম হবে, সেই বোর্ড ফাইনাল এক্সামে তোমাদের সায়েন্স সাবজেক্ট থেকে যে প্রথম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ আছে, এই রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে বা আসতে পারে তারই সাজেশন এই ভিডিওতে আমি আনসার সহযোগে তুলে ধরেছি। আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওর দেওয়া প্রশ্নগুলি যদি তোমরা পড়ে নাও, তাহলে বিগত বছরগুলির মতো এবছরও তোমরা 100% কমন পেয়ে যাবে। তোমরা গত বছরের প্রশ্ন যদি দেখে থাকো, দেখবে আমি যে সাজেশনে কোয়েশ্চেনগুলি দিয়েছিলাম হুবহু কোয়েশ্চেন পরীক্ষায় এসছে। আশা করি এবারও আসবে। তাহলে এবার তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে থাকো এবং আমার সাথে সাথে তোমরাও উঠিয়ে নেবে। প্রথমে আমি দেখে নিচ্ছি এই চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে কোয়েশ্চেন প্যাটার্ন। দেখো, ফাইনাল এক্সামে এই চ্যাপ্টার থেকে টোটাল থাকবে 5 মার্কস। এমসিকিউ আসবে 1 মার্কের একটা, শর্ট প্রশ্ন অর্থাৎ 1 মার্কের প্রশ্ন আসবে একটা, আর আসবে 3 মার্কের প্রশ্ন একটা। আমি এখানে 2x1 দিয়েছি, এটা 3x1 হবে। 3 মার্কের একটা, টোটাল থাকবে 5 নম্বর। এবার প্রশ্ন হলো যে স্যার, আপনি তো ফাইনালের এক্সাম সাজেশন দিয়েছেন, তাহলে এটা কি প্রি বোর্ড এবং হাফ ইয়ারলি এক্সামে কমন আসবে? অবশ্যই তুমি যদি ফাইনালকে টার্গেট করে পড়াশোনা করো, অবশ্যই প্রি বোর্ড এবং হাফ ইয়ারলি এক্সামেও 100% কমন পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। প্রথমে আমরা দেখে নিচ্ছি ছোট প্রশ্ন। দেখো, এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চন। আমি কেন এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চন বললাম? কারণ আমি এমসিকিউর জন্য আলাদা করে কোনো কোয়েশ্চন দিই না। আমি যে শর্ট কোয়েশ্চন প্রশ্ন দিই সেখান থেকে এমসিকিউ এসে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে, লোহার পেরেকে নীল কপার সালফেট দ্রবণ যোগ করলে কি বর্ণ সৃষ্টি হয়? আবার বলছি, লোহার পেরেকে নীল বর্ণের কপার সালফেট দ্রবণ যোগ করলে কি বর্ণের সৃষ্টি হয়? তোমরা সবাই জানো, সবুজ বর্ণের সৃষ্টি হয়। লিখে নাও। এর পরের প্রশ্ন, অ্যান্টাসিড কি? দেখো, অ্যান্টাসিড মানে কি? যদি তোমাদের অ্যাসিড হয়, অ্যাসিড হলে সেই অ্যাসিডকে নষ্ট করার জন্য আমরা বিভিন্ন ট্যাবলেট খাই। অর্থাৎ অ্যাসিডকে নষ্ট করার জন্য তুমি যা যা খাবে সেটাই হচ্ছে অ্যান্টাসিড। তাহলে অ্যান্টাসিড কি হবে? যে সমস্ত পদার্থ জারণে বাধা দেয় তাকে অ্যান্টাসিড বলে, অর্থাৎ বিক্রিয়া হতে দেয় না। অর্থাৎ আমরা যদি কোনো কিছু খাই, খেলে পরে সেটা যদি বিভিন্ন ধরনের বিক্রিয়া ঘটে, তাহলে তোমাদের কি হবে? অর্থাৎ বদহজম হবে। সেটাকে বাধা যে দেবে সে হচ্ছে অ্যান্টাসিড, অর্থাৎ অ্যাসিড হতে যে বাধা দেবে সেই হচ্ছে অ্যান্টাসিড। এর পরের প্রশ্ন হচ্ছে, একটি অ্যান্টাসিডের নাম লেখো। নাইট্রোজেন। দেখো, আমরা বিভিন্ন ধরনের চিপস বা কুরকুরে খেয়ে থাকি, দেখবে তার ভিতরে একটু ফুলানো থাকে, মানে তার ভিতরে কিছু বাতাস ঢুকানো থাকে, সেই বাতাসটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত বাতাস। যার ফলে এই প্যাকেটের মধ্যে যে খাদ্যদ্রব্যগুলি আছে সেই নাইট্রোজেনের প্রভাবে সেগুলি বিক্রিয়া ঘটে না, অর্থাৎ বিক্রিয়া ঘটতে বাধা দেয়, সেই জন্য নাইট্রোজেন হচ্ছে একটা অ্যান্টাসিড। পরের প্রশ্ন হলো, মরিচার সংকেত কি? দেখো, লোহাকে যদি দীর্ঘদিন তুমি বাইরে ফেলে রাখো, লোহার উপর একটি বাদামি বর্ণের আস্তরণ পড়ে, সেই আস্তরণ হচ্ছে মরিচা। সেই মরিচার সংকেত হলো Fe2 F2O3 NH2O। আবার বলছি, F2H3 F2O3, H3 নয়, F2O3 NH2O। এটা হচ্ছে মরিচার সংকেত।
পরের প্রশ্ন কি পেলে তুমি? পরের প্রশ্ন হলো যে সিএ, দেখো এখানে লেখা আছে CaOH twice প্লাস CO2 gives CaCO3 প্লাস H2O, বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? দেখবে এবার একটা কোয়েশ্চেন এসছে যে একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, বিক্রিয়াটা বলে দিয়েছে যে কি ধরনের বিক্রিয়া, 4টা অপশন থাকলো, তোমাকে একটা অপশন সঠিকটা বেছে নিতে হবে। তাহলে এইটাও এরকম দিতে পারে যে এরকম একটা বিক্রিয়া দিয়ে তোমাকে বলল যে বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ, নিচে 4টা বিক্রিয়ার নাম দিয়ে দিল, তোমাকে সেটা লিখতে হবে। এটা হচ্ছে একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। আবার বলছি, এই যে বিক্রিয়াটা দেখছো এটা হচ্ছে একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। এবার আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? আমরা সবাই জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। আবার বলছি, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন হয়। এটা ভুল হয়েছে, দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া নয়, এটা ভুলবশত টাইপ হয়ে গেছে। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া কি ধরনের? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া? অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়, কিন্তু অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হচ্ছে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। না, ভুল নয়, কোয়েশ্চনটা আনসারটা ঠিক আছে। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া হচ্ছে কি ধরনের বিক্রিয়া? একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। এর পরের প্রশ্ন আমরা দেখে নিই। আমরা পরের প্রশ্ন দেখব, মরিচা পড়া কি ধরনের পরিবর্তন? লোহার উপরে যে মরিচা পড়ে সেই মরিচা থেকে আর লোহাকে ফিরে পাওয়া যায় না, সেই জন্য এটা হচ্ছে এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। আবার বলছি, লোহার উপরে মরিচা পড়াটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। এর পরের প্রশ্ন, জিঙ্কের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির নাম কি? দেখো, জিঙ্ক তার সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দুইটাকে যদি তুমি বিক্রিয়া করো তাহলে একটা গ্যাস উৎপন্ন হবে, সেটার নাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আবার বলছি, জিঙ্কের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। পরের প্রশ্ন, খাদ্যবস্তুর পরিপাক কি ধরনের বিক্রিয়া? আবার বলছি, খাদ্যবস্তুর যে পরিপাক সেটা কি ধরনের বিক্রিয়া? সেটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া। লিখে নাও, খাদ্যবস্তুর পরিপাক হলো বিয়োজন বিক্রিয়া। লিখতে না পারলে একটা স্ক্রিনশট মেরে নাও। পরের প্রশ্ন, একটি রাসায়নিক বিক্রিয়া উল্লেখ করো যেখানে দুটি গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়। দুইটা গ্যাস মিলে বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়, এমন একটা বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। যেমন NH3 প্লাস HCl, এখানে NH3 হচ্ছে গ্যাস, HCl হচ্ছে গ্যাস, তার বিক্রিয়ায় NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হলো, লবণ হচ্ছে কঠিন পদার্থ। আবার বলছি, NH4Cl হচ্ছে কঠিন পদার্থ, আর NH3 হচ্ছে গ্যাস, আর HCl হচ্ছে গ্যাস। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের যে প্রশ্ন আছে, ক্যালসিয়াম অক্সাইড ও জলের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড CaO এবং জল হচ্ছে H2O, বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আবারও বলছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH twice, এটাকে কলিচুনও বলা হয়। ক্যালসিয়াম অক্সাইড এবং জলের বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা কলিচুন উৎপন্ন হয়। এর পরের প্রশ্ন, অদক্ষেপণ বিক্রিয়ার আরেকটি নাম কি? দেখো, অদক্ষেপণ বিক্রিয়ার আরেকটি নাম হচ্ছে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। আনসারটা লিখে নাও, অদক্ষেপণ বিক্রিয়ার আরেকটি নাম হলো দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। আমরা চলে যাচ্ছি এর পরের প্রশ্নে। এর পরের প্রশ্নে কি বলেছে দেখো, চুনাপাথরকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে CO2 পাওয়া যায়। আবার বলছি, চুনাপাথরকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে CO2 পাওয়া যায়, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। এটি কি ধরনের বিক্রিয়া? এটিও একটা বিয়োজন বিক্রিয়া। নেক্সট প্রশ্ন,
ম্যাগনেসিয়াম ফিতাকে দহনে কি উৎপন্ন হয়? দেখো, ম্যাগনেসিয়াম মানে MgO, তুমি যদি এটাকে দহন করো, ম্যাগনেসিয়াম হচ্ছে Mg, যদি তুমি এটাকে দহন করো তাহলে তুমি পাবে MgO, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়ামকে দহন করলে পাওয়া যায় ম্যাগনেসিয়াম অক্সাইড। এর পরের প্রশ্ন দেখে নাও, কোন বিক্রিয়াকে সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বলা হয়? সংযোগ বিক্রিয়া মানে একত্রে যুক্ত হওয়া, তার বিপরীত হচ্ছে বিয়োজন হওয়া, তাহলে সংযোগ বিক্রিয়ার বিপরীত বিক্রিয়াকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। এর পরের প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিকে কি বলে? দেখো, যে পদার্থের বিক্রিয়ায় কোনো পদার্থ উৎপন্ন হয় এবং যারা বিক্রিয়া করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, এবং বিক্রিয়ার পরে যারা উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। এটা তোমাদের জানা। তাহলে এই আনসারটা কি হবে? আনসারটা হলো বিক্রিয়ক পদার্থ। আবারও বলছি, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পদার্থগুলিকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। পরের প্রশ্ন, লোহার উপর যে বাদামি বর্ণের আস্তরণ পড়ে তার নাম কি? আবারও বলছি, লোহার উপর যে বাদামি বর্ণের আস্তরণ পড়ে তার নাম হচ্ছে, সেটা হচ্ছে এক ধরনের মরিচা। আর মরিচা মানে কি? ফেরাস অক্সাইড। আবারও বলছি, লোহার উপর যে বাদামি রঙের আস্তরণ পড়ে সেই বাদামি রঙের আস্তরণটার নাম হচ্ছে ফেরাস অক্সাইড। এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে, একটি সমিত সমীকরণ কোন নীতি মেনে চলে? তোমরা জানো, এবার প্রশ্নটা এসছে, সমিত সমীকরণ যে বরের নিত্যতা সূত্র মেনে চলে, তাহলে আনসারটা হলো সমিত সমীকরণ বরের নিত্যতা সূত্র মেনে চলে। এইবার যে কোয়েশ্চনটা এক্সামে এসছে, এইবার এসছে যে সমীকরণের সমতা বিধান করা প্রয়োজন হয় কেন? কারণ সেটা বরের নিত্যতা সূত্র মেনে চলে, সেই জন্য তার সমতা বিধান করা প্রয়োজন হয়। আর এই প্রশ্নটা হচ্ছে সমিত সমীকরণ কোন নীতি মেনে চলে? তাহলে সমিত সমীকরণ বরের নিত্যতা সূত্র বা বরের সংরক্ষণ সূত্র মেনে চলে। পরের প্রশ্ন, অ্যান্টাসিড এবং হাইড্রোজেন ক্লোরাইড কোন বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন হয়? দেখো, অ্যান্টাসিড এবং হাইড্রোজেন ক্লোরাইড প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ উৎপন্ন হয়। আমরা জানি প্রশমন বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। তাহলে অ্যান্টাসিড এবং হাইড্রোজেন ক্লোরাইড প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ এবং জল উৎপন্ন হয়। তোমরা ঠিক এরকমভাবে পূর্ণবাক্যে আনসার লেখার চেষ্টা করবে এক্সামে। পরের প্রশ্ন, কোন রাসায়নিক বিক্রিয়া দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে? দেখো, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে একমাত্র শ্বসন। তাহলে রাসায়নিক বিক্রিয়াটার নাম হচ্ছে শ্বসন। আবার বলছি, কোন রাসায়নিক বিক্রিয়ায় দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? আনসার হচ্ছে শ্বসন বিক্রিয়ায় দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি তার পরের প্রশ্ন। এইবার দেখো, এখানে কি বলছে? NaO2 plus 4HCl gives MnCl2 plus 2H2O plus Cl2। এই যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াতে কোনটি জারিত হয়েছে, কোনটি বিজারিত হয়েছে? তাহলে এখানে আনসারটা হলো জারিত হয়েছে। বিজারিত হয়েছে মানে কি? দেখো, এই যে MnO2 কি করেছে? অক্সিজেন ত্যাগ করেছে। অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হয় জারণ। সে অক্সিজেন ত্যাগ করে MnCl2 হয়েছে। তাহলে অক্সিজেন ত্যাগ হচ্ছে জারণ, আর যে করে তার নাম হচ্ছে বিজারণ। তাহলে অক্সিজেন কি করেছে? MnO2 বিজারিত হয়েছে। আবারও বলছি, MnO2 কি হয়েছে? অক্সিজেন ত্যাগ করেছে। অক্সিজেন ত্যাগ করলে বিজারিত হওয়া বোঝায়, আর অক্সিজেন যুক্ত হওয়াকে জারণ বোঝায়। আবারও বলছি, অক্সিজেন কি করছে? ছেড়েছে। MnO2 অক্সিজেন ছেড়েছে, সেই জন্য MnO2 অক্সিজেন ছেড়ে MnCl2 হয়েছে, সেই জন্য MnO2 হচ্ছে বিজারিত পদার্থ। আর HCl হচ্ছে, HCl কি করেছে? হাইড্রোজেনকে ছেড়েছে। কি করেছে? HCl হাইড্রোজেন ত্যাগ করেছে। হাইড্রোজেন ত্যাগ করলে সে হচ্ছে জারিত হয়েছে। উল্টা, জারণ কাকে বলে আর জারিত কাকে বলে? জারণ এবং জারিত কথাটা উল্টা।
যদি হাইড্রোজেন ত্যাগ করে তাহলে তাকে বলা হয় জারণ, আর যে পদার্থ ত্যাগ করে তাকে বলা হয় জারিত পদার্থ। আর যদি অক্সিজেন গ্রহণ করে তাকে বলা হয় জারণ, আর যদি যে পদার্থ অক্সিজেন ছাড়ে তাকে বলা হয় বিজারিত পদার্থ। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, তৈলাক্ত খাদ্যবস্তু প্যাকেটজাত করার সময় প্যাকেটে কোন গ্যাস ভরা হয়? তৈলাক্ত খাদ্যবস্তু বুঝতে আসো, আচার বা এই ধরনের চিপস, তাদেরকে বলা হয় তৈলাক্ত খাদ্যবস্তু। এবার আমরা কি করব, অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দেখি নিই, দীর্ঘদিন চিপস সংগ্রহ করার জন্য কোন গ্যাস ব্যবহৃত হয়? আমি আগে আনসারটা বলে দিয়েছি। এরপরে আরেকটা প্রশ্ন দেখি নিই, জারণ প্রক্রিয়া রোধ করার জন্য চিপসের প্যাকেটে সাধারণত কোন গ্যাস দ্বারা পূর্ণ করা হয়? আমি আনসারটা আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। ব্যাপারটা ক্লিয়ার? চিপসের প্যাকেটে যে চিপস ফুলানো অবস্থায় যে বাতাস থাকে, সেই বাতাসের মধ্যে থাকে নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসের ফলে চিপসের যে ভিতরে তৈলাক্ত পদার্থ চিপস আছে সেটা কোনো বিক্রিয়া করতে পারে না, সেই জন্য N2 হচ্ছে জারক। সেই জন্য N2 কি, N2 এক্ষেত্রে সেটাকে জারণে বাধা দিচ্ছে। এবার কি হচ্ছে, এই যে বিক্রিয়াতে কোনটি জারণ হয়েছে? দেখো, জারণ হয়েছে কোনটি, বিক্রিয়াতে কোনটির জারণ হয়েছে? দেখো, সি কি করেছে, অক্সিজেন গ্রহণ করেছে। সি কি করেছে, অক্সিজেন। এমএন কি করেছে, এই জেডএন অক্সিজেন ত্যাগ করেছে, সেই জন্য জেডএন হচ্ছে বিজারিত পদার্থ। আর সি কি করছে, অক্সিজেন গ্রহণ করেছে, সি হচ্ছে জারিত পদার্থ। তাহলে এখানে জারণ কে হয়েছে, জারণ হচ্ছে সি। এর পরের প্রশ্নটা, এক্স এমজি প্লাস O2 গিভস ওয়াই এমজি ও বিক্রিয়াতে এক্স এবং ওয়াই এর মান বের করো। বিক্রিয়াতে অর্থাৎ এখানে দেখো, এটা যদি তুমি সমতা বিধান করো, এই বিক্রিয়াকে এক্স জায়গাতে যদি 2 দাও তাহলে এমজি 2 এমজি হবে, আর এখানে যদি 2 দাও তাহলে 2 এমজি ও হবে 2টা, এমজি হবে 2টা। লেফটে কি হবে, এখানে 2 দিলে এখানে 2 এমজি আর ও 2টা হবে, সেই জন্য এক্স হবে 2, ওয়াই হবে 2। তাহলে এখানে আনসার কি হবে, আনসার হবে x equal to 2, y equal to 2। কোন পদার্থের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়াকে কি বলে? হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হয় বিজারণ। আবার বলছি, কোন পদার্থের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়াকে বলা হয় বিজারণ। এরপর আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, একটি পদার্থের নাম লিখো যা সর্বদা জারক পদার্থ হিসাবে কাজ করে বা জারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয়। ক্লোরিন সর্বদা জারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয়। এরপরে প্রশ্ন, কোন পদার্থের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়াকে কি বলে? আমি আগেই বলেছি, অক্সিজেন যুক্ত হলে তাকে বলা হয় জারণ, আর হাইড্রোজেন যুক্ত হলে তাকে বলা হয় বিজারণ। আর হাইড্রোজেন ত্যাগ করলে বলা হয় জারণ, আর অক্সিজেন ত্যাগ করলে বলা হয় বিজারণ। তাহলে এখানে অক্সিজেন যুক্ত হওয়াকে বলা হবে জারণ। পরের প্রশ্ন, জারণ এবং বিজারণ উভয় রূপে কাজ করে, এই রূপ একটি রাসায়নিক পদার্থের নাম বলো। যে জারণ রূপেও কাজ করতে পারে, বিজারক রূপেও কাজ করতে পারে, এমন একটি পদার্থের নাম হচ্ছে জল। আবারও বলছি, জারক এবং বিজারক রূপে কাজ করে এমন একটি রাসায়নিক পদার্থ হচ্ছে জল। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরে আমরা চলে যাচ্ছি ব্রড কোয়েশ্চনে। এখানে আমি যা দিলাম ছোট প্রশ্ন। ব্রড কোয়েশ্চনের প্রথম প্রশ্ন কি? ব্রড কোয়েশ্চনে তোমরা জানো 1 মার্কের একটা 3 মার্কের একটা প্রশ্ন থাকবে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ কি, উদাহরণ দাও। আমি আনসারটা বলে দিয়েছি, যে সকল পদার্থ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ, আর যে সকল পদার্থ বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। একটা তুমি বিক্রিয়া লেখে দেখিয়ে দেবে, যেমন H2 + O2 = 2H2O। এখানে H2 আর O2 হচ্ছে
আলাদা আলাদা করে বিক্রিয়ক, বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে H2O, আর H2O হচ্ছে জল, H2O হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এরপরে রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া কি? যে বিক্রিয়াতে একসঙ্গে জারণও হয় বিজারণও হয় তাকে বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। এরপরে দহনের পূর্বে ম্যাগনেসিয়াম ফিতাকে পরিষ্কার করে নিতে হয় কেন? দেখবে ম্যাগনেসিয়াম ফিতা উপরে একটা সাদা রঙের হালকা আস্তরণ পড়ে থাকে, আর এই আস্তরণের জন্য ম্যাগনেসিয়াম ফিতাতে আগুন ধরানো যায় না। এই আস্তরণটা সরিয়ে দিলে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে এবং আগুন ধরতে পারে। সেই জন্য কোয়েশ্চনটা হচ্ছে দহনের পূর্বে ম্যাগনেসিয়াম ফিতাকে পরিষ্কার করে নিতে হয় কেন? এর পরের প্রশ্ন হচ্ছে সমীকরণের সমতা বিধান। দেখো এখন অবধি যতদিনই ত্রিপুরা এই বোর্ড এক্সাম হয়েছে প্রত্যেকটি বোর্ড এক্সামেই সমতা বিধান এসছে। আমি বলবো প্রি বোর্ড এবং ফাইনাল এক্সামে সমতা বিধান অবশ্যই আসবে। আমি বলেছি সমীকরণের সমতা বিধান করো, সমীকরণগুলি দিয়ে দেইনি, তোমরা সমীকরণগুলি বইয়ের যে পেছনে আছে সেখান থেকে করে নেবে। আদারওয়াইজ আমার দেওয়া ভিডিও আছে, সেই ভিডিওতে শুধু সমীকরণের সমতা বিধান করে দেওয়া হয়েছে। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে গিয়ে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা ওই ভিডিওগুলি দেখতে পারবে। তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রির বাকি যে সাজেশনগুলি রয়েছে, ম্যাথমেটিক্সের সাজেশন রয়েছে, বায়োলজির সাজেশন রয়েছে, সেই সাজেশনগুলি যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর তাছাড়া আমি অলরেডি ফিজিক্সের আমি সাজেশন দিয়ে দিয়েছি, যে চ্যাপ্টারের সাজেশন দিয়েছি সেই চ্যাপ্টারের সাজেশনগুলি যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারবে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। কি বলেছে? তাপ উৎপাদক বা তাপমুচি এবং তাপ শোষক বা তাপগ্রাহী বিক্রিয়া কাকে বলে বা কি উদাহরণ দাও? যে সকল বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া, আর যে সকল বিক্রিয়ায় তাপ শোষণ করে তাকে বলা হয় তাপ শোষক বিক্রিয়া। এর পরের প্রশ্ন কি? কপার সালফেট দ্রবণে লোহার পেরেক ডুবালে দ্রবণের বর্ণের কি পরিবর্তন হয় এবং কেন? তুমি এটা লিখবে। আবার বলছি, কপার সালফেট দ্রবণের মধ্যে যদি একটা লোহার টুকরা ঢোকাও তাহলে সেটার বর্ণ কিরূপ হবে এবং কেন হবে সেটা তোমাকে লিখতে হবে। পরের প্রশ্ন, বিয়োজন বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বলা হয় কেন? আমি শর্ট কোয়েশ্চেন দিয়েছি, আবার বলছি বিয়োজন বিক্রিয়াকে সংযোজন বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া বলা হয় কেন? এরপরটা সরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া কি? বলছি সরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া কি? এরপরে দেখে নিচ্ছি পরের প্রশ্ন, দ্বিসরণ বা দ্বি প্রতিস্থাপন বা বিনিময় বিক্রিয়া কি? আবার বলছি দ্বিসরণ বা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া বা বিনিময় বিক্রিয়া কি? পরের প্রশ্ন, প্রশমন ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। আবার বলছি প্রশমন ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, অদক্ষেপণ বিক্রিয়া কি? উদাহরণ দাও। লেখে নাও, অদক্ষেপণ বিক্রিয়া কি? উদাহরণ দাও। মরিচা কি? মরিচা নিবারণের দুটি উপায় লিখো। দেখো এবছর এক্সামে যে কোয়েশ্চনটা এসেছিল সেটা হচ্ছে মরিচা রোধ করার উপায়, মানে কি কি করলে মরিচা রোধ করা যায়, আর এখানে বলছে মরিচা নিবারণের দুটি উপায়। প্রায় কোয়েশ্চন প্রায় সেম, কিন্তু যদি কোয়েশ্চন এবার আসে তাহলে এরকম আসতে পারে, মরিচা কি? মরিচা নিবারণের দুটি উপায় লিখো 3 মার্ক দিয়ে। এর পরের প্রশ্ন, জারণ এবং বিজারণের সংজ্ঞা দাও। জারণ কাকে বলে? বিজারণ কাকে বলে? চুপসানো চিপসের প্যাকেট ক্রয় করার উচিত নয় কেন? দেখো অনেক চিপসের প্যাকেট থাকে সেটা চুপসানো, অর্থাৎ তার ভিতরে বাতাস থাকে না, মানে কি ওই প্যাকেটটা লিক করা আছে বা ছিদ্র করা আছে, সেই জন্য তার ভিতরে থেকে যে নাইট্রোজেনযুক্ত বাতাস আছে সেটা বেরিয়ে গেছে, আর বেরিয়ে গিয়ে ভিতরের যে খাদ্যদ্রব্যগুলি অর্থাৎ চিপস বা যে তোমাদের কুরকুরে আছে সেগুলি অলরেডি ড্যামেজ হয়ে যায়, সেই জন্য তা কিনা উচিত নয়। জারণ বিজারণ একটি যুগপৎ ঘটনা ব্যাখ্যা করো। মানে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে অথবা দিয়া জারণ বিজার দেখাও যে
এই যে বিক্রিয়া দিছে CuO প্লাস H2 ইকুয়াল টু Cu প্লাস H2O, এটি জারণ বিজারণ বিক্রিয়া, মানে এই বিক্রিয়াতে জারণও হয় বিজারণও হয় সেটা তোমাকে দেখাতে বলছে, অর্থাৎ জারণ বিজারণ একসঙ্গে ঘটে, অর্থাৎ জারণ বিজারণের যুগপৎ ঘটে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। এরপরে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্ন, আর বেশি কোয়েশ্চেন নেই। দুর্গন্ধতা বা রেনসিডিটি কি? আবার বলছি, দুর্গন্ধতা বা রেনসিডিটি কি? এটার সাথে আরেকটা প্রশ্ন আছে, তেল বা চর্বি জাতীয় দ্রব্য প্যাকেটজাত করার সময় প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা হয় কেন? ব্যাপারটা ক্লিয়ার? কোনো তেল জাতীয় খাদ্য বা চর্বি জাতীয় খাদ্য প্যাকেটে ভরার সময় প্যাকেটের ভিতরে নাইট্রোজেন গ্যাস ভরা হয় কেন, সেটা তোমাকে লিখতে হবে। লোহিত তত্ত্ব লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি হয়, সমীকরণ সহ লিখো। আবার বলছি, লোহিত তত্ত্ব লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লিখো। এবার আমরা দেখে নিচ্ছি পরের যে প্রশ্ন, একটি পদার্থ X এর দ্রবণ সাদা রং করতে ব্যবহৃত হয়। আবার বলছি, একটি পদার্থ X এর দ্রবণ সাদা রং করতে ব্যবহৃত হয়, তাহলে এক্স পদার্থটির নাম ও সংকেত লিখো। যে পদার্থটি ব্যবহৃত হয় তার নাম এক্স, তার নাম ও সংকেত লিখো। জলের সাথে এক্স এর বিক্রিয়া উৎপন্ন রাসায়নিক সমীকরণ লিখো। এই যে এক্স পদার্থটি বললে সেটা জলের সাথে বিক্রিয়া করে কি পদার্থ উৎপন্ন হয় তার সমীকরণ হিসেবে কি ঘটবে, সমীকরণ সহ লিখো। ম্যাগনেসিয়াম ফিতাকে বায়ুতে পোড়ালে কি ঘটবে, সমীকরণ সহ লিখো। এরপরে কি বলেছে, এরপরে বলেছে যে অনাদ্য ফেরাস সালফেটকে উত্তপ্ত করা হলে কি ঘটবে, সমীকরণ সহ লিখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এক্সামও ভালো হবে। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে